প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব বিজ্ঞানের মাটি অধ্যায় এর রচনামূলক বা বর্ণনামূলক প্রশ্নগুলো। চলো আমরা পড়া শুরু করি। আমরা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখব এবং তোমরাও আমার সাথে সাথে বলার চেষ্টা করো। প্রথম প্রশ্ন, দোআঁশ মাটির 4টি বৈশিষ্ট্য লিখো। দোআঁশ মাটির 4টি বৈশিষ্ট্য। উত্তর হলো, দোআঁশ মাটির 4টি বৈশিষ্ট্য হলো: 1. এ মাটির রং কালো বা ছাই বর্ণের। 2. এ মাটির কণাগুলো বিভিন্ন আকারের হয়। 3. হাতে ধরলে এ মাটি শুকনো ও নরম মনে হয়। 4. এ মাটি পানি ও অন্যান্য উপাদান ধরে রাখতে পারে। তবে পানি জমে থাকে না। তোমরা এবার পড়ো তো দেখি। তোমরা পড়ো, দেখে পড়ো। 1. এ মাটির রং কালো বা ছাই বর্ণের। 2. এ মাটির কণাগুলো বিভিন্ন আকারের হয়। 3. হাতে ধরলে এ মাটি শুকনো ও নরম মনে হয়। 4. এ মাটি পানি ও অন্যান্য উপাদান ধরে রাখতে পারে, তবে পানি জমে থাকে না। কেমন? 2 নং প্রশ্ন, সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা উল্লেখ করো। সুন্দর এবং দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা কী? মাটির ভূমিকা উল্লেখ করো। উত্তর হলো, মাটিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদে নানা ধরনের ফুল ফোটে, যা আমাদের পৃথিবীকে সুন্দর করে। ফুল ফুটলে তো পৃথিবী সুন্দর হয়, তাই না? তাছাড়া মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণে বর্জ্য উৎপন্ন হয়। এইসব বর্জ্য গর্ত করে মাটি চাপা দিতে হয়। ফলে আমরা দুর্গন্ধ থেকে রক্ষা পাই এবং পরিবেশ দূষণমুক্ত হয়। মাটিতে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, ফুল ফুটে, এজন্য পৃথিবী সুন্দর হয়। আর আমাদের প্রতিদিন কাজকর্মের ফলে আমরা যে ময়লা উৎপন্ন করি, আমাদের যে বর্জ্য পদার্থগুলো হয়, এগুলো আমরা কোথায় গর্ত করে চাপা দিই? মাটিতে গর্ত করে চাপা দিই। ফলে আমরা দুর্গন্ধ থেকে রক্ষা পাই এবং পরিবেশ দূষণমুক্ত থাকে, সুন্দর থাকে। পারবা না? সহজ। মনোযোগ দিয়ে একটু বুঝে পড়ো। মাটিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদে নানা ধরনের ফুল ফোটে, যা আমাদের পৃথিবীকে সুন্দর করে। তাছাড়া মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণে বর্জ্য উৎপন্ন হয়। এইসব বর্জ্য গর্ত করে মাটি চাপা দেওয়া হয়। ফলে আমরা দুর্গন্ধ থেকে রক্ষা পাই এবং পরিবেশ দূষণমুক্ত থাকে। উদ্ভিদে ফুল ফোটে, এই উদ্ভিদটা কোথায় হয়? মাটিতে হয়। আর আমরা বর্জ্য পদার্থগুলো কোথায় ফেলি? গর্ত করে মাটিতে চাপা দিই। কেমন? পরের প্রশ্ন, কেন এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির পানির ধারণ ক্ষমতার চেয়ে বেশি? এঁটেল মাটির পানির ধারণ ক্ষমতা এবং সেটি বেলে মাটির পানির ধারণ ক্ষমতার চেয়ে বেশি কেন? ব্যাখ্যা করো। এঁটেল মাটি আর একটা হলো বেলে মাটি।
এঁটেল মাটি পানি ধারণ করার ক্ষমতা বেশি, আর বেলে মাটির পানি ধারণ ক্ষমতা কম। আমাদের প্রশ্ন বলেছে কেন এঁটেল মাটির পানির ধারণ ক্ষমতা বেলে মাটির পানির ধারণ ক্ষমতার চেয়ে বেশি, ব্যাখ্যা করো। আমরা প্রশ্নটির উত্তরটি শিখব। মাটির পানি ধরে রাখার ক্ষমতা নির্ভর করে মাটির কণার আকারের উপর। মাটির পানি ধরে রাখার ক্ষমতা নির্ভর করে কিসের উপর? মাটির কণার আকারের উপর। মাটির কণার আকারের উপর। এঁটেল মাটির কণাগুলো সবচেয়ে ছোট। এঁটেল মাটির কণাগুলো সবচেয়ে ছোট ও ঘন হওয়ায় মাটি থেকে পানি সহজে বের হতে পারে না। তাহলে আমরা বুঝলাম এঁটেল মাটির কণাগুলো হচ্ছে ছোট এবং ঘন, একটার সাথে একটা লাগানো, এই জন্য পানি সহজে বের হতে পারে না। আর বেলে মাটির কণাগুলো বড় হওয়ায় ফাঁক দিয়ে পানি খুব তাড়াতাড়ি নিচে চলে যায়। বেলে মাটির কণাগুলোর কি হয়? বড়, এই জন্য ফাঁক দিয়ে পানি খুব তাড়াতাড়ি নিচে চলে যায়। এজন্যই এঁটেল মাটির পানির ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি। এঁটেল মাটির পানির ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি। এঁটেল মাটির কণাগুলো কেমন? এঁটেল মাটির কণাগুলো খুব ছোট এবং ঘন, একটার সাথে একটা লাগানো থাকে, এই জন্য পানির ধারণ ক্ষমতা বেশি। আর বেলে মাটির কণাগুলো হচ্ছে বড়, বড় হওয়ায় ফাঁক থাকে, বিভিন্ন জায়গায় ফাঁক থাকে, এই ফাঁক দিয়ে পানি খুব তাড়াতাড়ি নিচে চলে যায়। এজন্যই এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি। পরের প্রশ্ন দেখো, মাটি কি? কি কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাটিকে শ্রেণীবিভাগ করা যায়? মাটি কত প্রকার ও কী কী? এগুলো হচ্ছে রচনামূলক প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন। তিনটা প্রশ্নকে একসাথে করে একটি প্রশ্ন বানিয়েছে। আমরা এই প্রশ্ন পুরাটার উত্তর লিখব। মাটি কি বা মাটি কাকে বলে? কি কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাটিকে শ্রেণীবিভাগ করা যায়? মাটি কত প্রকার ও কী কী? উত্তর, পৃথিবীর উপরিভাগের নরম আবরণকে মাটি বলে। পৃথিবীর উপরিভাগের নরম আবরণকে মাটি বলে। প্রশ্ন ছিল কি? মাটি কি? আমরা উত্তর বলেছি পৃথিবীর উপরিভাগের নরম আবরণকে মাটি বলে। তারপর হচ্ছে কি কি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মাটিকে শ্রেণীবিভাগ করা যায়? আমরা লিখেছি মাটির রং, গঠন, কণার আকার, পানি ধারণ ক্ষমতা ইত্যাদির উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করা যায়। কিসের উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করা যায়? মাটির রং, গঠন, কণার আকার, পানি ধারণ ক্ষমতা ইত্যাদির উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করা হয়। তারপর বলেছে মাটি কত প্রকার ও কী কী? আমরা লিখে দিয়েছি মাটি 3 প্রকার, যথা বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি। বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি। দেখো, দোআঁশ লিখতে চন্দ্রবিন্দু আছে, এঁটেল লিখতেও চন্দ্রবিন্দু আছে। তাহলে আমরা দেখেছি একটি প্রশ্ন আছে, 3টি প্রশ্নকে একসাথে করে একটা বড় প্রশ্ন বানিয়ে দেওয়া হয়েছে। আমরাও উত্তরটা সুন্দর করে লিখে ফেলেছি একসাথে। পৃথিবীর উপরিভাগের নরম আবরণকে মাটি বলে। বলো। মাটির রং, গঠন, কণার আকার, পানি ধারণ ক্ষমতা ইত্যাদির উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করা হয়। মাটি 3 প্রকার, বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি। কেমন? পরের প্রশ্ন চলে আসো। বেলে মাটির পানি ধারণ ক্ষমতা কম কেন? বেলে মাটির পানির ধারণ ক্ষমতা কম কেন? আমরা পড়েছি বেলে মাটির কণাগুলো আকারে বড়। বেলে মাটির কণাগুলো আকারে বড়, বড় হওয়ার কারণে কণাগুলোর মধ্যে যথেষ্ট ফাঁক থাকে। কি থাকে? ফাঁক থাকে। আর ফাঁক থাকলে কি হয়? পানি দ্রুত ফাঁক দিয়ে চলে যেতে পারে। এজন্য বেলে মাটির পানি ধারণ ক্ষমতা কম। বেলে মাটি পানি ধরে রাখতে পারে না। কেন পারে না?
বেলে মাটির কণাগুলো আকারে বড়, কণাগুলোর মধ্যে যথেষ্ট ফাঁক থাকে। কি থাকে? যথেষ্ট ফাঁক থাকে, ফলে ওই ফাঁক দিয়ে পানি খুব দ্রুত নিচে চলে যেতে পারে। এজন্যই বেলে মাটির পানির ধারণ ক্ষমতা কম। আশা করি পারবে, তাই না? বলো, এবার তুমি বলো, বেলে মাটির পানির ধারণ ক্ষমতা কম কেন? বলো। বলতে হবে, পড়তে হবে। বেলে মাটির কণাগুলো আকারে বড় থাকে, কণাগুলোর মধ্যে যথেষ্ট ফাঁক থাকে, ফলে পানি খুব দ্রুত নিচে চলে যেতে পারে। এজন্যই বেলে মাটির পানি ধারণ ক্ষমতা কম। বেলে মাটির পানি ধারণ ক্ষমতা কম। পারতে হবে, শিখতে হবে, বলতে হবে। মনোযোগ দাও, দুষ্টামি না করে পড়ার দিকে মনোযোগ দাও। মাটি কি দিয়ে তৈরি? আমাদের দৈনন্দিন জীবনে মাটির ব্যবহার বা গুরুত্ব লিখো। মাটি কি দিয়ে বানানো হয়েছে? মাটি কি দিয়ে তৈরি? আমাদের দৈনন্দিন জীবনে মাটির ব্যবহার বা গুরুত্ব লিখো। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে মাটির ব্যবহার করি কি না, কী কাজে ব্যবহার করি, বা আমাদের জীবনে মাটির গুরুত্ব, মাটির প্রয়োজন আছে কি না, এগুলো লিখতে হবে। তাহলে প্রশ্ন কি? মাটি কি দিয়ে তৈরি? আমাদের দৈনন্দিন জীবনে মাটির ব্যবহার বা গুরুত্ব লিখো। দুটো প্রশ্নকে একসাথে করে একটি প্রশ্ন বানানো হয়েছে রচনামূলক, আমরা উত্তরটাও দিয়ে দেব। উত্তর হলো নুড়ি পাথর, বালু, পলি, কাদা, পানি, হিউমাস ইত্যাদি দিয়ে মাটি তৈরি। নুড়ি পাথর, বালু, পলি, কাদা, পানি, হিউমাস ইত্যাদি দিয়ে মাটি তৈরি। আমাদের দৈনন্দিন জীবনের মাটির ব্যবহার বা গুরুত্বগুলো হলো, মাটির ব্যবহার বা গুরুত্ব হলো: 1. কৃষিকাজে ফসল ফলানো ও খাদ্য তৈরিতে মাটি ব্যবহার করা হয়। কৃষিকাজে ফসল ফলানো মানে চাষাবাদ করা এবং খাদ্য তৈরিতে মাটি ব্যবহার করা হয়। কৃষিকাজে ফসল ফলানো ও খাদ্য তৈরিতে মাটি ব্যবহার করা হয়। 2. ঘরবাড়ি এবং দালান নির্মাণে, ঘরবাড়ি এবং দালান নির্মাণে ইট ও কংক্রিট তৈরিতে মাটি ব্যবহার করা হয়। ইট এবং কংক্রিট কি দিয়ে বানায়? মাটি দিয়ে বানায়। তাহলে বলবো ঘরবাড়ি ও দালান নির্মাণে ইট ও কংক্রিট তৈরিতে মাটি ব্যবহার করা হয়। ইট ও কংক্রিট তৈরিতে মাটি ব্যবহার করা হয়। 3. চারু ও কারুশিল্পে হাঁড়ি পাতিল, ফুলদানি, খেলনা ইত্যাদি তৈরিতে মাটি ব্যবহার করা হয়। চারু ও কারুশিল্পে হাঁড়ি পাতিল, ফুলদানি, খেলনা ইত্যাদি তৈরিতে মাটি ব্যবহার করা হয়। মাটি দিয়ে হাঁড়ি পাতিল, খেলনা, ফুলদানি এগুলো বানানো হয়, তোমরা তো জানো। 4. বিভিন্ন উদ্ভিদ জন্মানো এবং বজ্র পদার্থ গর্ত করে চাপা দেওয়ার জন্য মাটি ব্যবহার করা হয়। আমাদের গাছপালা কোথায় হয়? মাটিতে হয়। এবং আমরা ময়লা আবর্জনাগুলো কি করি? মাটিতে গর্ত চাপা দিই। আচ্ছা, এরপর হলো অনেক প্রাণীর আবাসস্থল হলো মাটি, যেমন পিঁপড়া, শিয়াল এগুলো মাটিতে থাকে। অনেক প্রাণীর আবাসস্থল হলো মাটি। আমরাও তো মাটির উপরেই থাকি, তাই না? আচ্ছা, পরের প্রশ্ন, বেলে মাটির বৈশিষ্ট্যগুলো লিখো। এই মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? একসাথে করে দেওয়া হয়েছে প্রশ্ন। বেলে মাটির বৈশিষ্ট্যগুলো লিখো। এই মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? উত্তর, বেলে মাটির বৈশিষ্ট্য হলো: 1. এ মাটি হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়। বেলে মাটি হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়। 2. এ মাটির কণাগুলো বড় আকৃতির হয়। এ মাটির কণাগুলো বড় আকৃতির হয়।
এই জন্যই ফাঁক থাকে আর সেখান দিয়ে পানি নিচে চলে যায়, পানির ধারণ ক্ষমতা কম বেলে মাটির। তাহলে 2 হলো এ মাটির কণাগুলো বড় আকৃতির হয়। 3 বেলে মাটির শুকনো এবং দানাময় হয়। বেলে মাটি শুকনো এবং দানাময় হয়। 4 এ মাটির ভেতর দিয়ে পানি খুব দ্রুত চলে যেতে পারে। আমরা বলেছি বেলে মাটির কণাগুলো বড় আকৃতির হয়, তাহলে এজন্যই সেখানে ফাঁক থাকে আর ফাঁক দিয়ে পানি খুব দ্রুত চলে যেতে পারে। এরপর হচ্ছে এই মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে। আমরা জানি বেলে মাটিতে তরমুজ, চীনাবাদাম, ফুটি, ক্ষীরা, শসা ভালো জন্মে। বেলে মাটিতে তরমুজ, চীনাবাদাম, ফুটি, ক্ষীরা, শসা ভালো জন্মে। পড়ো, এবার তুমি পড়ো তো দেখি, পড়ো, বলো। বেলে মাটির বৈশিষ্ট্যগুলো হলো: 1 এ মাটি হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়। 2 এ মাটির কণাগুলো বড় আকৃতির হয়। 3 বেলে মাটি শুকনো এবং দানাময় হয়। 4 এ মাটির ভেতর দিয়ে পানি খুব দ্রুত চলে যেতে পারে। পানি খুব দ্রুত চলে যেতে পারে। বেলে মাটিতে তরমুজ, চীনাবাদাম, ফুটি, ক্ষীরা, শসা ভালো জন্মে। বেলে মাটি কোনটি? যে মাটিতে বালির পরিমাণ বেশি থাকে, বালু, তাকেই বলে বেলে মাটি। পরের প্রশ্ন, দোআঁশ মাটির বৈশিষ্ট্যগুলো লিখো। এই মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? দোআঁশ মাটির বৈশিষ্ট্যগুলো লিখো। এই মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? দোআঁশ মাটির বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, আবার লিখতে হবে এই মাটিতে, মানে দোআঁশ মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে। উত্তর: দোআঁশ মাটির বৈশিষ্ট্যগুলো হলো: 1 দোআঁশ মাটি দেখতে ছাই রঙের, ছাই মানে কালো রঙের মতো। দোআঁশ মাটি দেখতে ছাই রঙের, দোআঁশ মাটি দেখতে ছাই রঙের। দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারের হয়, বড়ও হয় ছোটও হয়। দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারের হয়। দোআঁশ মাটির কণাগুলো বলো, বিভিন্ন আকারের হয়। 3 এ মাটি ছোট বড় উভয় প্রকার কণার সংমিশ্রণ। এ মাটির কণাগুলো বড়ও হয় আবার ছোটও হয়, এই জন্য বলেছে এ মাটির ছোট বড় উভয় প্রকার কণার সংমিশ্রণ। 4 এ মাটি হাতে ধরলে নরম ও শুকনো মনে হয়। কোন মাটি? দোআঁশ মাটি। দোআঁশ মাটি হাতে ধরলে নরম এবং শুকনো মনে হয়। 5 এ মাটির পানি ধারণ ক্ষমতা আছে কিন্তু পানি জমে থাকে না। এ মাটির পানি ধারণ ক্ষমতা আছে কিন্তু পানি জমে থাকে না। কোন মাটি? দোআঁশ মাটি। দোআঁশ মাটির পানি ধারণ ক্ষমতা আছে, পানি ধরে রাখতে পারে কিন্তু পানি জমে থাকে না। দোআঁশ মাটিতে কি কি ভালো জন্মে? কোন কোন ফসল ভালো জন্মে? দোআঁশ মাটিতে ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ভালো জন্মে। দোআঁশ মাটিতে ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ভালো জন্মে। দোআঁশ মাটিতে ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ভালো জন্মে। বলো, তুমি বলো। দোআঁশ মাটির বৈশিষ্ট্যগুলো লিখো। এই মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? বলো, বলো, এই যে বলো, পড়া বলো। দোআঁশ মাটির বৈশিষ্ট্যগুলো বলো, এই মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? বলতে হবে তোমাকে। পরের প্রশ্ন, এঁটেল মাটির বৈশিষ্ট্যগুলো লিখো। এই মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে? আগে প্রশ্নটা শুনতে হবে, কোন মাটি বলেছে। এখন বলেছে এঁটেল মাটি। এঁটেল মাটির বৈশিষ্ট্যগুলো লিখো।
এই মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে বলো। এঁটেল মাটি। এঁটেল মাটির বৈশিষ্ট্যগুলো বলো। এই মাটিতে কোন কোন ফসল ভালো হয় বলো বা লিখো। উত্তর হলো, এঁটেল মাটির বৈশিষ্ট্যগুলো হলো, আমরা একটু আগেও পড়েছি, এঁটেল মাটির কণাগুলো ছোট। এঁটেল মাটির কণাগুলো ছোট ও ঘন। ছোট ও ঘন। ছোট এবং ঘন হওয়ার কারণে এর ভিতর দিয়ে পানি চলে যেতে পারে না। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হলো, এঁটেল মাটির কণা সবচেয়ে ছোট ও ঘন। ছোট ও ঘন। ছোট, ঘন, মিহি। কেমন? 2, এ মাটি দিয়ে পানি সহজে যেতে পারে না, কারণ এ মাটির ফাঁক থাকে না। কেমন? এ মাটি দিয়ে পানি সহজে যেতে পারে না, কারণ এ মাটির কণাগুলোতে ফাঁক থাকে না। 3, এ মাটির পানি ধারণ ক্ষমতা বেশি। পানি যেহেতু যেতে পারে না, এজন্যই পানির ধারণ ক্ষমতা বেশি। 3 নাম্বার কি? এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেশি। এরপর এই মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে, মানে এঁটেল মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে। আমরা জানি এঁটেল মাটিতে শিম, কাঁঠাল ভালো জন্মে। এঁটেল মাটিতে শিম, কাঁঠাল এগুলো ভালো জন্মে। এবার তুমি বলো, এঁটেল মাটির বৈশিষ্ট্যগুলো বলো। এই মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে বলো। এঁটেল মাটির বৈশিষ্ট্যগুলো হলো, 1, এঁটেল মাটির কণা সবচেয়ে ছোট, ঘন, মিহি। 2, এ মাটি দিয়ে পানি সহজে যেতে পারে না। 3, এ মাটির পানি ধারণ ক্ষমতা বেশি। পানি যেহেতু যেতে পারে না, তাই পানির ধারণ ক্ষমতা বেশি, পানি ধরে রাখতে পারে। এঁটেল মাটিতে শিম, কাঁঠাল ভালো জন্মে। তোমাকেও বলতে হবে, শুধু শুনলে হবে না, ভিডিওটি থামিয়ে পড়ে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছো, তাই না? এখন আমরা কয়েকটি ছক পূরণ করব। আমাদের মেইন বইয়ে পাঠ্য বইয়ে কিছু ছক দেওয়া ছিল, সেই ছকগুলোকে আমরা টেবিলগুলোকে আমরা পূরণ করব। চলো নিচের ছকটি পূরণ করি। লেখা আছে মাটির উপাদানগুলো, 3টি ঘর খালি রেখেছে, বলেছে মাটির উপাদানগুলো এখানে লিখো। আমরা জানি মাটির উপাদানগুলো হলো নুড়ি পাথর, বালি, তারপর পলি, তারপর কাদা, তারপর পানি, বায়ুও আছে, বায়ু, হিউমাস। হিউমাস বা উদ্ভিদ ও প্রাণীর পচা মৃতদেহ। হিউমাস বলবা অথবা উদ্ভিদ ও প্রাণীর পচা মৃতদেহ, যে কোনো একটা বলবা। তাহলে মাটির উপাদানগুলো কি কি? নুড়ি পাথর, বালি, পলি, কাদা, পানি, বায়ু, হিউমাস অথবা উদ্ভিদ ও প্রাণীর পচা মৃতদেহ। হিউমাস কি? হিউমাস হলো উদ্ভিদ ও প্রাণীর পচা মৃতদেহ। তাহলে চকটি আমরা পারবো কি না বলো? মাটির উপাদানগুলো কি কি? প্রথম ঘরে লিখেছি আমরা নুড়ি পাথর, বালি, তারপরে লিখেছি পলি, কাদা, পানি, বায়ু, তারপরে লিখেছি হিউমাস। হিউমাস মানে কি?
হিউমাস মানে হলো উদ্ভিদ এবং প্রাণীর পচা মৃতদেহ। এই হিউমাস কীভাবে হয়? উদ্ভিদ মানে গাছপালা, প্রাণী মানে জীবজন্তু। গাছপালা এবং জীবজন্তু যখন পচে যায় তখন সেগুলো কি করা হয়? তাদের মাটিতে চাপা দেওয়া হয়, সেখান থেকেই জৈব পদার্থ তৈরি হয়, এটাই হলো হিউমাস। আরেকটি চক আছে আর টেবিল আছে, নিচের চকটি পূরণ করি বা নিচের টেবিলটি আমরা পূরণ করি। আমাদের পাঠ্য বইয়ে এই চকগুলো আছে, আমরা সেখান থেকেই চকগুলো নিয়েছি। চক মানে হচ্ছে টেবিল, একটা শূন্যস্থান, আমাদের শূন্যস্থানের মতো আমাদের পূর্ণ করতে হবে। বলেছে কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে। কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে? প্রথমে আছে বেলে মাটি, তারপর আছে এঁটেল মাটি, তারপর আছে দোআঁশ মাটি। বলো তো বেলে মাটিতে কোন ফসল ভালো জন্মে? এখানে আমরা বসাবো। হ্যাঁ, আমরা জানি বেলে মাটিতে তরমুজ, চীনাবাদাম, ফুটি, ক্ষীরা, শসা ভালো জন্মে। বেলে মাটিতে তরমুজ, চীনাবাদাম, ফুটি, ক্ষীরা, শসা ভালো জন্মে। তারপর হচ্ছে এঁটেল মাটি। এঁটেল মাটিতে কোনগুলো ভালো জন্মে? এঁটেল মাটিতে শিম, কাঁঠাল, শিম, কাঁঠাল। এঁটেল মাটিতে শিম, কাঁঠাল ভালো জন্মে। তারপর দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে কোনগুলো ভালো জন্মে? দোআঁশ মাটিতে ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ এগুলো ভালো জন্মে। ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ এগুলো ভালো জন্মে। এবার তুমি বলো বেলে মাটিতে কোন ফসল ভালো জন্মে? এঁটেল মাটিতে কোন ফসল ভালো জন্মে? দোআঁশ মাটিতে কোন ফসল ভালো জন্মে? বলো বলো বলো। পরের প্রশ্ন, নিচের চকটি পূরণ করি। আমরা এখন আরেকটি চক পূরণ করব, আরেকটি টেবিল পূরণ করব। চলো, কি বলেছে? মাটি না থাকলে আমাদের কি হতো? মাটি না থাকলে আমাদের কি হতো? তুমি বলো তো, মাটি না থাকলে কি হতো আমাদের? অনেক অসুবিধা হতো, তাই না? তিনটা ঘর দিয়েছে, তিনটা লাইন আমরা লিখব। এক, মাটি না থাকলে আমরা ফসল ফলাতে পারতাম না। মাটি না থাকলে আমরা ফসল ফলাতে পারতাম না। আমরা জমিতে চাষাবাদ করতে পারতাম না, চাষবাস করতে পারতাম না, ফসল ফলাতে পারতাম না। আমরা কোথায় ফসল ফলাই? আমরা মাঠে ফসল ফলাই, ধান খেতে, খেতে ফসল ফলাই। মাটি যদি না থাকে আমরা ফসল ফলাতে পারতাম না। তাহলে এক, আমরা ফসল ফলাতে পারতাম না। দুই, ঘরবাড়ি, ইট, হাঁড়ি পাতিল, খেলনা তৈরি করতে পারতাম না। ঘরবাড়ি কী দিয়ে তৈরি করে? ইট দিয়ে তৈরি করে। ইট কি দিয়ে বানায়? ইট মাটি দিয়ে বানায়। মাটিকে ফোড়ালে ইট হয়, বুঝছো? মাটিকে ফুড়িয়ে ইট বানানো হয়। এছাড়াও আমরা জানি কুমোর মাটি দিয়ে হাঁড়ি পাতিল, খেলনা তৈরি করে, কেমন? তাহলে মাটি না থাকলে আমরা কি হতো আমাদের? দুই, ঘরবাড়ি, ইট, হাঁড়ি পাতিল, খেলনা তৈরি করতে পারতাম না। মাটি না থাকলে আমরা ঘরবাড়ি, ইট, হাঁড়ি পাতিল, খেলনা ইত্যাদি তৈরি করতে পারতাম না। তিন, মাটি না থাকলে আমরা হাঁটা চলাফেরা করতে পারতাম না। মাটি না থাকলে আমরা কোথায় হাঁটতাম? আমরা তো মাটির উপরেই হাঁটি, তাই না? পৃথিবীর উপরের নরম আবরণ হচ্ছে মাটি, ঠিক আছে? মাটি না থাকলে আমরা হাঁটা চলাফেরা করতে পারতাম না। আমরা তো মাটির উপর দিয়ে হাঁটি। তোমরা ইটের উপর দিয়ে হাঁটো। ইট কি দিয়ে বানায়? ইটও তো মাটি দিয়ে বানায়। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের চকটি পূরণ করি। নিচের চকটি পূরণ করি।
বলেছে কোনটি কোন মাটি লেখার জন্য। আমাদের মাটির বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে, আমাদের বলেছে কোনটি কোন মাটি লিখো। আমরা পারবো এগুলো, কেমন? আমাদের বলেছে প্রথমটি হালকা ধূসর থেকে হালকা বাদামি বর্ণের দানাদার প্রকৃতির বড় আকারের কণা। এটা কোন মাটির বৈশিষ্ট্য? এটা হলো বেলে মাটির বৈশিষ্ট্য। কোন মাটি? বেলে মাটি। তারপর পরেরটা ছাই বর্ণের নরম ও শুকনা প্রকৃতির বিভিন্ন আকারের বৈশিষ্ট্য। কোন মাটির? দোআঁশ মাটি। কোন মাটি? দোআঁশ মাটি। ছাই বর্ণের নরম ও শুকনো প্রকৃতির বিভিন্ন আকারের কণা বিশিষ্ট, এটা হলো দোআঁশ মাটি। তারপর হচ্ছে লালচে বর্ণের সাধারণত ভেজা এবং আঠালো ছোট আকার কণা বিশিষ্ট, এটা কোন মাটি? এঁটেল মাটি। কোন মাটি? এঁটেল মাটি। পরের একটি প্রশ্ন আছে, বক্সে দেওয়া শব্দগুলো ব্যবহার করে আমাদের জীবনে মাটির গুরুত্ব সম্পর্কে 3টা বাক্য লিখো। এখানে বক্সে অনেকগুলো শব্দ দিয়েছে, এই শব্দ সবগুলা ব্যবহার করে আমরা 3টা লাইন লিখব। সবগুলাকে আমরা 3টা লাইন লিখব, 3টা লাইনের ভিতরে যেন সবগুলা শব্দ থাকে। প্রথমে আছে শস্য উৎপাদন, তারপর আছে মৃতদেহ মাটি চাপা দেওয়া, তারপর আছে ইট তৈরি, এরপর খেলনা ও পুতুল তৈরি, এরপর দূষণমুক্ত পরিবেশ গঠন। এই শব্দগুলো দিয়ে আমরা 3টা লাইন লিখব। প্রথম লাইন আমরা লিখে ফেলি, শস্য উৎপাদনে মাটি ব্যবহার করা হয়। প্রথম শব্দ কী ছিল? শস্য। আমাদের লাইনের ভিতরে শস্য উৎপাদন আমরা লিখে ফেলেছি, শস্য উৎপাদনে মাটি ব্যবহার করা হয়। তারপর বিভিন্ন ধরনের খেলনা ও পুতুল তৈরি এবং ইট তৈরিতে মাটি ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের খেলনা ও পুতুল তৈরি এবং ইট তৈরিতে মাটি ব্যবহার করা হয়। দেখো এখানে খেলনা ও পুতুল তৈরি এই শব্দটাও এসেছে, আবার ইট তৈরি এই শব্দটাও এসেছে। কেমন? পরেরটা দেখো, মৃতদেহ মাটি চাপা দেওয়ার মাধ্যমে দূষণমুক্ত পরিবেশ গঠন করা যায়। মৃতদেহ মাটি চাপা দেওয়ার মাধ্যমে দূষণমুক্ত পরিবেশ গঠন করা যায়। এ লাইনের ভিতরে কোনটা এসেছে? এ লাইনের ভিতরে এসেছে মৃতদেহ মাটি চাপা দেওয়া, আবার দূষণমুক্ত পরিবেশ, এই দুটো শব্দ এসেছে। তাহলে সবগুলো শব্দ দিয়ে আমাদের বাক্য গঠন করা শেষ। আশা করি বুঝতে পেরেছ। এঁটেল মাটি ও বেলে মাটির মধ্যে পার্থক্য লিখো। আমরা এখন এঁটেল মাটি এবং বেলে মাটির মধ্যে পার্থক্য লিখব। এঁটেল মাটি কেমন, বেলে মাটি কেমন, কি কি পার্থক্য আছে, কি কি অমিল আছে। এক পাশে লিখব আমরা এঁটেল মাটি, আরেক পাশে লিখব আমরা বেলে মাটি। এক, এঁটেল মাটির কি আছে? কণাগুলো বেশ ছোট। এঁটেল মাটির কণাগুলো বেশ ছোট। আর এদিকে এক, কণাগুলো বেশ বড়। কার কণাগুলো বেশ বড়? বেলে মাটির কণাগুলো বেশ বড়। 2, পানি ধারণ ক্ষমতা বেশি। এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেশি। এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেশি। আর বেলে মাটির পানি ধারণ ক্ষমতা কম। বেলে মাটির পানি ধারণ ক্ষমতা কম। তারপর হলো 3, এঁটেল মাটি মসৃণ ও আঠালো হয়। এঁটেল মাটি মসৃণ ও আঠালো হয়। আর 3, বেলে মাটির ক্ষেত্রে বেলে মাটি শুকনো ও দানাময় হয়। বেলে মাটি শুকনো ও দানাময় হয়। 4, এঁটেল মাটি লালচে রঙের হয়। এঁটেল মাটি লালচে রঙের হয়। এঁটেল মাটি কেমন? লালচে রঙের। আর বেলে মাটি কেমন? হালকা বাদামি রঙের। বেলে মাটি হালকা বাদামি রঙের হয়। আশা করি বুঝতে পেরেছ। এঁটেল মাটি এবং বেলে মাটির পার্থক্যগুলো আমরা লিখব। এঁটেল মাটিরগুলো বেলে মাটিতে লিখে ফেলবো না, বেলে মাটিরগুলো এঁটেল মাটিতে লিখে ফেলবো না, আমরা সুন্দর করে লিখব। এঁটেল মাটির কি কি আছে? এঁটেল মাটির 1, কণাগুলো বেশ ছোট। 2, পানি ধারণ ক্ষমতা বেশি। 3,
মসৃণ ও আঠালো হয়। 4 লালচে রঙের হয়। আর বেলে মাটির ক্ষেত্রে 1 কণাগুলো বেশ বড়, 2 পানি ধারণ ক্ষমতা কম, 3 শুকনো ও দানাময় হয়, 4 হালকা বাদামি রঙের হয়। আমরা এক পাশে বেলে মাটি, এক পাশে এঁটেল মাটি, এভাবে পার্থক্যগুলো লিখব। প্রশ্ন ছিল এঁটেল মাটি ও বেলে মাটির মধ্যে পার্থক্য লিখো। এভাবে আমরা এঁটেল মাটি লিখে নিচে এঁটেল মাটির কথা লিখব, বেলে মাটি লিখে নিচে বেলে মাটির কথা লিখব। আশা করি বুঝতে পেরেছো।